কবিতা লাইট হাউস এবং সান অ্যান্ড সি আর্ট গ্যালারিকে আজকের এই এত সুন্দর অনুষ্ঠানে এবং এত একটা গম্ভীর অনুষ্ঠানে আমাকে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য, আমাকে সেটা যোগ্য মনে করার জন্য উপস্থিত সকলের প্রতি আমি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে কিছু কথা শেয়ার করছি। আমি আজকে যেভাবে ভেবেছি বিষয়টিকে বলার, সেটা হচ্ছে জীবনানন্দ প্রথম কবিতা লেখায় কিভাবে এলেন, তারপরে আস্তে আস্তে কবিতা প্রকাশিত হতে থাকলো একটা আধটা করে। তখন সমকালীন কবি সমাজ থেকে তিনি কি রেসপন্স পেলেন না পেলেন এবং সেটা তাকে কিভাবে আরও ভাবতে সাহায্য করলো, কি প্রভাব ফেললো, সেই প্রসঙ্গে এই যে সমসাময়িক কবিদের সঙ্গে তার যে চিঠিপত্রের আদান প্রদান, এই সকল বিষয়গুলো নিয়েই একটু সামান্য আলোচনা বলতে দুটো একটা কথা বলবো, আর বেশিরভাগ একটু চিঠিপত্র পড়বো। এটা বলার জন্য মূলত যে টেক্সটগুলো আমি রেফার করেছি, সেটা শাহাদুজ্জামানের একজন কমলালেবু, এছাড়া সন্দীপন চট্টোপাধ্যায়ের কিছু লেখালেখি ইত্যাদি। তার মনন দর্শন বইটি নিয়ে পড়ে উঠতে পারিনি, কিন্তু কিছু রেফারেন্স ইত্যাদি সেগুলো থেকে নিয়ে, এছাড়া দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়েরও কিছু এরকম রেফারেন্স নিয়েই একটা আলোচনা তৈরি করার চেষ্টা করেছি। দেখুন আপনাদের কীরকম লাগে, এবং কোনো যদি ভুল ত্রুটি থাকে প্লিজ মাফ করে দেবেন এবং আমাকে ধরিয়ে দেবেন সেটা, যাতে আমার পরবর্তীতে সেই ভুলগুলো না হয়। জীবনানন্দ দাশ তার কবিতার অ্যাকচুয়ালি শুরু বা তার এই কবিতা লিখতে আসার মূল জায়গাটি হচ্ছে তার মায়ের প্রভাবে। তার মা কুসুম কুমারী দাস, তিনি সেইকালে অত্যন্ত প্রতিষ্ঠিত কবি ছিলেন। ওনাদের যে বরিশালে ওনাদের যে একান্নবর্তী পরিবার, সেই বিশাল পরিবারের সমস্ত দায়িত্ব সামলেও এরকমও দেখা গেছে যে তিনি এক হাতে রান্না করতে করতে তৎক্ষণাৎ কবিতা ছাপতে হবে, প্রয়োজন হবে, সেটা ব্রহ্মবাদী পত্রিকাতেই মূলত তার কবিতা ছাপা হতো। তো সেই এক হাতে তিনি রান্না করছেন, রান্না চাপিয়ে পাশে বসে তিনি কবিতা লিখছেন, এবং এতটাই তিনি সিরিয়াস ছিলেন তার এই সাহিত্য চর্চা নিয়ে যে সারাদিনের সমস্ত কাজ শেষেও তিনি রাত্রিবেলা কুপির আলো জেলে পত্রিকা পড়তেন। এবং এইগুলো দেখতে দেখতেই জীবনানন্দ বড় হয়েছেন, এবং এগুলোর প্রভাব তার মধ্যে ছোট থেকেই লক্ষ্য করা গেছে। যদিও তিনি যে কবিতা লিখতে শুরু করেছেন এগুলো দেখেই তা নয়, স্কুলবেলায় তিনি কখনো কখনো ছোটোখাটো ছড়া ইত্যাদি লিখেছেন। এরপরে যখন কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ইংরেজি সাহিত্য নিয়ে তিনি গ্র্যাজুয়েট হন, ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেন, যখন তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেরোচ্ছেন 1919 সালে, তখন ব্রহ্মবাদী পত্রিকায় কুসুম কুমারী দেবীরই বিশেষ উৎসাহে এবং তারই কি বলবো, এক প্রকার তাকে দিয়ে জোর করিয়েই তিনি বলেন যে এবারে মিলু, তোকে এবারে ব্রহ্মবাদী পত্রিকায় একটা তুই লেখা দে। তো সেই তার যে নববর্ষ সংখ্যা, সেখানে বর্ষ আবাহন নামক তার প্রথম কবিতা ছাপা হয়। আমি কবিতাটি ছোট্ট, আমি পড়ছি। ওই যে পূর্ব তরুণ রাগে, দীপ্ত নীলে শুভ্র রাগে, প্রভাত রবি উঠল জেগে, দিব্য পরশ পেয়ে, নাই গগনে মেঘের মায়া, যেন স্বচ্ছ স্বর্গ ছায়া, মাফ করবেন, যেন স্বচ্ছ স্বর্গ কায়া, ভুবন ভরা মুক্ত মায়া, মুগ্ধ হৃদয়ে চেয়ে। এই তার প্রথম কবিতা, প্রথম প্রকাশিত কবিতা। এরপরে যেটা ঘটে যে তিনি আর বিশেষ কবিতা লেখালেখি করেন না, কারণ তিনি তার সেখানেই যে দৈনন্দিন জীবন, তিনি স্নাতকোত্তর করেন এরপরে, এবং তারপরে তিনি সিটি কলেজে জুনিয়র টিউটর হিসেবে চাকরিতে যোগদান করেন। এবং এই যে দৈনন্দিন যাপন, প্রতিদিন কলেজ যাওয়া আসা, ক্লাস নেওয়া, পরীক্ষা নেওয়া, মাইনের টাকা বাড়িতে পাঠানো, এবং সেখান থেকে তিনি প্রেসিডেন্সির বোর্ডিংয়েই তখন থাকতেন, সেখানকার মেসে প্রতিদিন ঘরে ফিরে সন্ধ্যায় পত্রিকা পড়া, এই তার ছিল দৈনন্দিন জীবন। কোথাও কোনো পার্থক্য ছিল, কোনো ব্যতিক্রম ছিল না, এটাই চলতে থাকছিল। এরপরে
দীর্ঘ 6 বছর পরে 1925 সালে দেশবন্ধু চিত্তরঞ্জনের প্রয়াণে যখন রবীন্দ্রনাথ, নজরুল সকলেই তার স্মৃতির উদ্দেশ্যে কবিতা লিখছেন, সেই সময় শরৎচন্দ্রেরও পথের দাবি যে বঙ্গবাণী পত্রিকাতে যখন প্রকাশিত হয়, সেই বঙ্গবাণী পত্রিকায় তার দ্বিতীয় কবিতা তথা রাজনৈতিক কবিতা এই চিত্তরঞ্জনের স্মৃতির উদ্দেশ্যে তিনি প্রকাশ করেন। এইখানে একটা কথা বলা প্রয়োজন, আসলে এতদিনের এই যে গ্যাপটা, এই গ্যাপটাতে তিনি কবিতা না লিখলেও বস্তুতপক্ষে তিনি যেটা করছিলেন, তিনি প্রচুর বিশ্ব সাহিত্য পাঠ করছিলেন। তদানীন্তন যে বৈজ্ঞানিক আবিষ্কার, রাজনৈতিক যে পরিবেশ পরিস্থিতি, সেই সমস্ত কিছু নিয়ে তিনি পুঙ্খানুপুঙ্খ পঠন পাঠন করছিলেন এবং সেগুলো তার ডায়েরিতে, একটি নোট বইতে তিনি লিখে রাখতেন। সেগুলো এক প্রকার লেখালেখির প্রস্তুতি বলা যায়, যেটাকে বলা হচ্ছিল যেটাকে তিনি বলেছেন লিটারারি নোটস। এবং এই সমস্ত তার যে পড়াশুনো, সেগুলো তার পরবর্তী লেখায় বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে। এবং কেন তিনি এতদিনের এই নীরবতা ভেঙে চিত্তরঞ্জন দাশকে নিয়েই লিখলেন, সেখানেও সামান্য একটা কথা বলা প্রয়োজন। তিনি আর্টের ক্ষেত্রে এই যে আইকনোক্লাস স্পিরিট, যেটা বহু ক্ষেত্রেই আপনারা সকলেই প্রায় আর্টের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত, আপনারা জানেন এই আইকনোক্লাস্টিক স্পিরিট বা আইকনোক্লাস স্পিরিট, এইটার খুব অভাব সেই সমাজে দেখা যাচ্ছিল। যেটা আমার পূর্ববর্তী বক্তা কৌশিকবাবুও বললেন, এই যে রবীন্দ্র ছায়ায় যাবতীয় সমাজে তদানীন্তন সাহিত্য সমাজ একেবারে ঢাকা পড়ে যাচ্ছিল। এবং তার পাশাপাশি গানের জগতেও অতুল প্রসাদী গান ইত্যাদি, অতুল প্রসাদকেও মহান কবি বলে কেউ কেউ উল্লেখ করছেন, কিন্তু সেটার তুমুল বিরোধিতা করছেন জীবনানন্দ এবং তার ডায়েরিতে সেই নিয়ে দীর্ঘ লেখা লিখছেন যে কেন তা নয়। যাই হোক, এত বলার এখন সময় নেই, আমি সেগুলো বাদ দিয়ে কিছুটা পরের অংশে যাচ্ছি। তো এই আইকনোক্লাস স্পিরিটটি তিনি চিত্তরঞ্জন দাশের মধ্যে লক্ষ্য করেন এবং সেই কারণেই সেই জায়গা থেকেই তার প্রয়াণে তার স্মৃতির উদ্দেশ্যে তিনি কবিতাটি লেখেন। তার সামান্য একটু অংশ আমি পড়ছি। এবং এখানে লক্ষণীয় বিষয় যে এই কবিতার ভাষাগুলো দেখে যে জীবনানন্দের কবিতার ভাষার সঙ্গে আমরা পরিচিত, তার কোনো মিলই পাওয়া যায় না। কবিতাটি এইরকম: বাংলার অঙ্গনেতে বাজায়েছে নটেশের রঙ্গমল্লী গাথা, অশান্ত সন্তান গো বিপ্লবিনী পদ্মা ছিল তব নদী মাতা, কালবৈশাখীর দোলা অনিবার দুলাইত রক্তপুঞ্জ তব, উত্তাল উর্মির তালে বক্ষে তব লক্ষ কোটি পণ্যব উৎসব, উদ্যত ফনার নৃত্যে আস্ফালিত ধূর্যটির কণ্ঠ নাগ যিনি, ভেঙেছিলে বাঙালির সর্বনাশী সুষুপ্তির ঘোর, ভেঙেছিলে ধূলি শ্লিষ্ট শঙ্কিতের শৃঙ্খলের ডোর ইত্যাদি। এরপরে এই প্রসঙ্গে আসলে আরও কিছু কথা আছে, যেহেতু যেটা বলছিলাম যে কুসুম কুমারী দেবীর বিশেষ প্রভাবেই তার কবিতা লেখা, তা এই কবিতা লেখা নিয়েও তার মায়ের সঙ্গে তার একটু তর্কাতর্কি হয়। কিন্তু এই তর্কাতর্কির বিষয়টি জীবনানন্দের ক্ষেত্রে খুব অস্বাভাবিক, যেটা তার মা দেখেও খুব অবাক হন যখন তাদের কথা হয় যে মিলু কি করে, জীবনানন্দের যে ডাকনাম আমরা জানি সকলেই, যে মিলু কিভাবে এইভাবে তার মুখের কথার উপরে জবাব দিচ্ছে। কিন্তু সেই তর্কাতর্কির মধ্যে থেকে একটি খুব উল্লেখযোগ্য কথা উঠে আসে, সেটা হচ্ছে তিনি এই যে প্রতিষ্ঠিত যাবতীয় কবি, বিশেষত রবীন্দ্রনাথ, এদের সকলের প্রতি যে একটা অন্য মানে এদের বা ব্রাহ্ম সমাজেরও যে সকল শ্রদ্ধাভাজন ব্যক্তি, তাদের প্রতিও আমাদের যে এক প্রকার কি বলবো অসন্দিগ্ধ যে শ্রদ্ধা বা একটা অবনমনশীলতা, সেই জায়গাটার তিনি বিরোধিতা করতে চাইছিলেন, যেটা টিপিক্যালি এই আইকনোক্লাস্টিক স্পিরিটের কথাটা এখানেই আসে। যদিও তিনি যে প্রত্যক্ষ বিরোধিতা করছেন তা না, তার মা তাকে এটা বলেন যে যে কোনো ব্যক্তিকেই মানুষ মাত্রেই শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতে হবে আগে, তারপরে তাকে খণ্ডন করা বা তার বিচার করা। সেই কথাটা তাকে মানে খুব পরে ভাবায় এবং পরবর্তীতে তিনি রবীন্দ্রনাথ সম্বন্ধেও
যখন লিখছেন তিনি এক জায়গায় এটা তার ডায়েরিতে লিখেছেন। তিনি বলছেন, সকল দেশের সাহিত্যেই দেখা যায় একজন শ্রেষ্ঠতম কবির কাব্যে তার যুগ এমন মানবীয় পূর্ণতায় প্রতিফলিত হয় যে সেই যুগের ইতস্তত বিক্ষিপ্ত পথে যেসব কবি নিজেদের ব্যক্ত করতে চান ভাবে বা ভাষায়, কবিতার ইঙ্গিতে বা নিহিত অর্থে, সেই মহাকবিকে এড়িয়ে যাওয়া তাদের পক্ষে দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। অবশ্য এড়িয়ে যাওয়াটাই আসল কথা নয়। অর্থহীন অসন্তোষে বা দুর্বল বিদ্রোহের অভিমানে আমি আমার পূর্ববর্তী কবিকে এড়িয়ে গেলাম, অকাব্যের জঞ্জালের ভিতর সাহিত্যের ইতিহাসে এরকম আন্দোলনের কোনো স্থান নেই। রবীন্দ্র কাব্যে রয়েছে একটি বিস্তৃত যুগের প্রাণ পরিসর এবং অনেক এমন কিছু যা সময়াতীত, কিন্তু রবীন্দ্রনাথের সেই সময়োত্তর কবিতাগুলোকে এবং সম্পূর্ণ বিভিন্ন কারণে তার গতিশুদ্ধ প্রখর মনের প্রবন্ধগুলোকে যদি বাদ দিই, তাহলে দেখতে পাই যে প্রকৃত কাব্যালোকে সমাজ ও ইতিহাস সচেতন একটা নির্ধারিত সময় এসে তারপর মন্থর হয়ে গেছে। এই যে কথাটা, এখান থেকেই তার এই অল্টারনেটিভ জায়গাটা খোঁজা, এই অন্য ধারার, বিকল্প ধারার যে একটা ঘরানা তৈরি করা, সেইটা তিনি নিজের মধ্যেই খুঁজছেন। এবং তার ভিতরে এই টানাপোড়েনটাও চলছে যে তিনি প্রকৃত কবিতাই লিখবেন নাকি তিনি গদ্য লিখবেন, এই নিয়ে অনন্ত আত্মসমীক্ষা তার মধ্যে চলছে। এরকমই করতে করতে 1925 সালে তার যেই কলকাতা রাজপথে নিরন্তর হাঁটাহাঁটি, সেইটারই একটি ফসল হিসেবে উঠে আসে নীলিমা কবিতাটি। এই নীলিমা কবিতাটি আমি পড়ব, একটু বড় কবিতা, একটু পড়ব, কিন্তু তার আগে একটু সেই সম্বন্ধে, সেইটার ছাপা হওয়ার আগে যে ঘটনা সেটা বলি। তো এই যে তিনি এই বিকল্প ধারার পত্রিকা বা বিকল্প ধারার লেখা এই সমস্ত খোঁজ করতে করতে তখন তিনি এই কল্লোল পত্রিকার সঙ্গে তার পরিচয় হয় বা পত্রিকাটি তার হাতে আসে এবং নিয়মিত তিনি সেই পত্রিকাটি পড়তে থাকেন। তখন এই নীলিমা কবিতাটি লেখার পরে তিনি ডাকযোগেই কল্লোলে কবিতাটি পাঠান। তখন কল্লোলের সম্পাদক হচ্ছেন দীনেশ দাস এবং অচিন্ত কুমার সেনগুপ্ত, তিনি সেখানে কল্লোলেই কর্মরত। তো অচিন্ত কুমার সেই সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু তার পাশাপাশি তিনি অলরেডি ততদিনে খুব বিখ্যাত কবি। তা সেই অচিন্ত কুমার তার এই কবিতাটি যখন পড়েন, তিনি এতটাই আপ্লুত হন যে তিনি খামের ওপরে ঠিকানাটি দেখে তৎক্ষণাৎ জীবনানন্দের সঙ্গে দেখা করতে চলে যান তার বাড়িতে, এবং তাকে দেখে জীবনানন্দ খুব অপ্রস্তুত হয়ে পড়েন এবং স্বভাবতই প্রায় তার হাত ধরে তাকে ভেতরে বসান এবং তাদের কথোপকথন হয় ইত্যাদি। এবং পরবর্তী সংখ্যায় 1926 সালে কবিতাটি ছাপা হয় কল্লোলে, কিন্তু সেখানে একটি দুর্ভাগ্যজনক বিষয় হলো তার নামটি জীবানন্দ দাশ বলে ছাপা হয়। এবং আমরা আরও পরবর্তীতে দেখব যে তার নামের বানান নিয়ে এই ভুল নেহাতি উপেক্ষা বা পরিহাস বা বিদ্রূপের সুরে অনেকেই তার নামের বানান এইভাবে লিখেছেন। যাই হোক, নীলিমা কবিতাটি পড়ি এবং সেটি সম্বন্ধে অচিন্ত কুমার এক লাইনে কি বলেছিলেন সেটাও বলবো, কবিতাটি পড়ে নিই। রৌদ্র ঝিলমিল উষার আকাশ, মধ্য নিশীথের নীল, অপার ঐশ্বর্য বেশে দেখা তুমি দাও বারে বারে, নিঃসহায় নগরীর কারাগার প্রাচীরের পারে, উদ্বেলিছে হেতা গাঢ় ধূম্রের কুণ্ডলী, উগ্র চুল্হি বহ্নি হেথা অনিবার উঠিতেছে জ্বলি, আরক্ত কঙ্কর গুলি মরুভূর তপশ্বাস মাখা, মরিচিকা ঢাকা অগণন যাত্রিকের প্রাণ, খুঁজে মরে অনিবার পায় না পথের সন্ধান, চরণ জড়ায় গেছে শাসনের কঠিন শৃঙ্খল, হে নীলিমা নিষ্পলক
লক্ষ্য বিধি বিধানের এই কারাতল তোমার ও মায়াদণ্ডে ভেঙেছে মায়াবী। জনতার কোলাহলে একা বসে ভাবি, কোন দূর যাদুপুর রহস্যের ইন্দ্রজাল মাখি, বাস্তবের রক্ততটে আসলে একাকী। স্ফটিক আলোকে তব বিথারিয়া নীলাম্বর খানা, মৌন স্বপ্ন ময়ূরের ডানা। চোখে মোর মুছে যায় ব্যয়বিদ্ধ ধরণীর রুধির লিপিকা, জ্বলে ওঠে আকাশের গৌরী দ্বীপ শিখা। উষুধার অশ্রুপাংশু আতপ্ত সৈকত, ছিন্নবাস নগ্ন শির ভিক্ষুদল। নিষ্করুণ এই রাজপথ, লক্ষ কোটি মুমূর্ষের এই কারাগার। এই ধূলি ধূম্র গর্ভ বিস্তৃত আধার, ডুবে যায় নীলিমায় স্বপ্নায়ত মুগ্ধ আঁখি পাতে। শঙ্খ শুভ্র মেঘপুঞ্জ শুক্লাকাশে নক্ষত্রের রাতে। ভেঙে যায় কীটপ্রায় ধরণীর বিশীর্ণ নির্মুখ, তোমার চকিত স্পর্শে হে অতন্দ্র দূর কল্পলোক। এই কবিতাটি পড়ে অচিন্ত্য কুমার একটি লাইনেই বলেন, ঠিক এক টুকরো নীল আকাশের সারল্যের মতো। যাই হোক, এরপরে আমরা আসি এই কল্লোলের পাশাপাশি সেই সময় এই কল্লোলের সঙ্গে যুক্ত রয়েছেন, যেটা বললাম প্রথমেই, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, এছাড়া সুধীন্দ্রনাথ দত্ত, প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু ইত্যাদি আরও অনেকেই। এবং এরপরেই এর পাশাপাশি এই কল্লোলের পাশাপাশি শৈলজানন্দ সম্পাদিত কালী কলম পত্রিকা এবং ঢাকা থেকে বুদ্ধদেব বসুর প্রগতি পত্রিকায় নিয়মিত তার কিছু লেখা প্রকাশিত হতে থাকে। এবং এই যে দুটি বিকল্প ধারার পত্রিকা, এখানে তিনি লক্ষ্য করেন যে এই রবীন্দ্র ঘরানা বা রবীন্দ্র ছায়া থেকে সরে এসে মানুষের শোক সংগ্রামের কথা, যৌনতার কথা, তাদের দৈনন্দিন অশান্তির কথা, আত্মনিপীড়নের কথা খুব স্পষ্ট ভাষায় সেখানে উঠে আসছে। এবং এই সমস্ত সাহিত্যের যে ধরন, তার পাশাপাশি আমরা এদিকে দেখতে পাচ্ছি সেই একই সময় নজরুলের কবিতা এবং সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা, এইগুলো কিভাবে তাকে প্রভাবিত করছে। এই যে প্রভাবের কথা বললাম, এর খুব ছোট ছোট দুটো অংশ বলি। যেমন নজরুলের প্রভাব তার লেখায়, একটা ছোট অংশ পড়ছি। একাকী রয়েছি বসি নিরালা গগনে, কখন নিভেছে শশী, পাইনি যে তাহা টের, দূর দিগন্তে চলে গেছে কোথা খুশরজি মোসাফের। কোন সুদূরের তুরানি প্রিয়ার তরে, বুকের ডাকাত আজিও আমার জিঞ্জিরে কেঁদে মরে। দীর্ঘ দিবস বয়ে গেছে যারা হাসি অশ্রুর বোঝা, চাঁদের আলোকে ভেঙেছে তাদের রোজা। আমার গগনে ইদরাত কভু দেয়নি যে হায় দেখা, পরাণে কখনো জাগেনি রোজার ঠেকা। এটা বোঝাই যাচ্ছে নজরুলের একদম স্পষ্ট প্রভাব। ঠিক তার পরেরটা আরো ছোট্ট, সত্যেন্দ্রনাথ দত্তের প্রভাব। দুপুরে রাতে ও কার আওয়াজ, গান কে গাহে গান না, কপদ বধূ ঘুমিয়ে আছে নিঝুম ঝিঝির বুকের কাছে। অস্ত চাঁদের আলো তলে এ কার তবে কান্না, গান কে গাহে গান না। কিন্তু তার এই যে লেখা, অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাওয়া, এটাকে যদি আমরা সীমাবদ্ধতা বলেই মনে করি এক প্রকার, অবশ্যই তার মতো বিচক্ষণ এবং মননশীল কবি তিনি খুব সহজেই তার নিজের এই সীমাবদ্ধতা সম্বন্ধে সচেতন হয়ে ওঠেন এবং শুরু হতে থাকে কবিতায় তার নিজস্ব ভাষার প্রয়োগ। আমরা এক্ষুনি দেখব সেটার কিছু কিছু বক্তব্য বা সেটার কিছু কিছু প্রভাব। এখানে যেমন দেখা যাক এই কবিতাটির ছোট একটি অংশ। জাকিয়া কহিল মোরে রাজার দুলাল, ডালিম ফুলের মতো ঠোঁট যার, রাঙা আপেলের মতো লাল যার গাল, চুল তার শাওনের মেঘ আর আঁখি গোধূলির মতো গোলাপি রঙিন। আমি দেখিয়াছি তারে ঘুম পথে স্বপ্নে কতদিন, মোর জানালার পাশে তারে দেখিয়াছি রাতের দুপুরে,
তখন শকুন বধূ যেতেছিল শ্মশানের পারে উড়ে উড়ে। এই কবিতারই আরো কিছুটা পরের অংশে ঠিক লেখা হচ্ছে, অশ্রু রঙ্গালে তার নিটোল ননির গাল নরম লালিমা, জ্বলে গেছে নগ্ন হাত নাই শাখা, হারায়েছে রুলি, এলোমেলো কালো চুলে খসে গেছে খোঁপাতার, বেনি গেছে খুলি, সাপিনীর মতো ভাঙা আঙুলে ফুটেছে তার কঙ্কালের রূপ, ভেঙেছে নাকের ডাঁসা, হিম স্তন, হিম রোমকূপ। এই আমরা প্রথম দেখতে পাচ্ছি একেবারে অন্য ভাষার বা সম্পূর্ণ নতুন শব্দ, নতুন ভাষা, জীবনানন্দের নিজস্ব ভাষাটা গড়ে ওঠার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার একদম শুরুর দিকে এই নিদর্শন, এগুলো কিছু কিছু। এরপরে আমি চলে আসছি 1927 সালে তার প্রকাশিত, কলকাতা থেকেই প্রকাশিত, খুবই কষ্টে শিষ্টে তিনি টাকা পয়সা জোগাড় করে নিজের খরচেই তার প্রথম বই ঝরাপালক গ্রন্থটি প্রকাশ করেন। এবং সেই গ্রন্থটির কপি, যেটা অলরেডি কৌশিকবাবু বলেছেন, তিনি রবীন্দ্রনাথের কাছে পাঠান। এবং যেহেতু রবীন্দ্রনাথ বেশিরভাগই তাদের কাছে কেউ কিছু পাঠালে তিনি তার বেশ যত্ন নিয়েই তিনি উত্তর দিতেন। কিন্তু এই ক্ষেত্রে তার ব্যতিক্রম দেখা গেল। রবীন্দ্রনাথের চিঠিটি পড়ছি, অত্যন্ত সংক্ষিপ্ত চিঠি, ভাষাটি লক্ষ্য করুন। কল্যাণী এসু, তোমার পবিত্র শক্তি আছে, তাতে সন্দেহ মাত্র নাই, কিন্তু ভাষা প্রভৃতি নিয়ে এত জবরদস্তি করো কেন বুঝতে পারি নে। কাব্যের মুদ্রাদোষটা ওস্তাদিকে পরিহাসিত করে। বড় জাতের রচনার মধ্যে একটা শান্তি আছে, যেখানে তার ব্যাঘাত দেখি সেখানে স্থায়িত্ব সম্বন্ধে সন্দেহ জন্মে। জোর দেখানো যে জোরের প্রমাণ তা নয়, বরঞ্চ উল্টো। ইতি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে লক্ষণীয় কথা দুটো তিনটে। এক হচ্ছে, যেটা অলরেডি কৌশিকবাবু বলেছেন, যে এই ভাষা নিয়ে জবরদস্তি বা ভাষার ওস্তাদি, তার পাশাপাশি দুটো অত্যন্ত লক্ষণীয় কথা, এই যে লেখার মধ্যে শান্তি এবং লেখার স্থায়িত্ব, এই দুটি অংশকেই তুলে ধরে জীবনানন্দ দীর্ঘ চিঠি লিখছেন। সময় কি আছে চিঠি? আচ্ছা, তাহলে চিঠিটা পুরোটাই পড়ছি। শ্রীচরণেষু, আপনার স্নেহাশিস লাভ করে অন্তর পরিপূর্ণ হয়ে উঠেছে। আজকালকার বাংলাদেশের নবীন লেখকদের সবচেয়ে বড় সৌভাগ্য এই যে তাদের মাথার উপরে স্পষ্ট সূর্যালোকের মতো আধুনিক পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীকে তারা পেয়েছে। এত বড় দানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হলে যতখানি গভীর নিষ্ঠার দরকার, দেবতা পূজারীকে কখনো তার থেকে বঞ্চিত করেন না। কিন্তু দানকে ধারণ করতে হলে যে শক্তির প্রয়োজন, তার অভাব অনুভব করছি। অক্ষম হলেও শক্তির পূজা করা এবং শক্তির আশীর্বাদ ভিক্ষা করা আমার জীবনের সবচেয়ে বড় সাধনা। আর আমার জীবনের আকিঞ্চন সেই আরাধ্য শক্তি, সেই কল্যাণময় শক্তির উৎসের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। আশা করি এর থেকে আমি বঞ্চিত হব না। পত্রে আপনি যে কথা উল্লেখ করেছেন সেই সম্পর্কে দু একটা প্রশ্ন মনে আসছে। অনেক উঁচু জাতের রচনার ভেতর দুঃখ বা আনন্দের একটা তুমুল তাড়না দেখতে পাই। কবি কখনো আকাশের সপ্তর্ষিকে আলিঙ্গন করবার জন্য উৎসাহে উন্মুখ হয়ে ওঠেন, পাতালের অন্ধকারে বিষ ও জর্জর হয়ে কখনো তিনি ঘুরতে থাকেন। কিন্তু এই বিষ বা অন্ধকারের মধ্যে কিংবা এই জ্যোতির লোকের ভেতরেও প্রশান্তি যে খুব পরিস্ফুট হয়ে উঠছে না, তা তো মনে হয় না। প্রাচীন গ্রিকরা সিরিনিটি জিনিসটার খুব পক্ষপাতী ছিলেন। তাদের কাব্যের ভেতর এই সুর অনেক জায়গায় ফুটে উঠেছে, কিন্তু যে জায়গায় অন্য ধরনের সুর আছে সে কাব্য ক্ষুণ্ণ হয়েছে বলে মনে হয় না। দান্তের ডিভাইন কমেডির ভেতর কিংবা শেলির ভেতর সিরিনিটি বিশেষ নেই, কিন্তু স্থায়ী কাব্যের অভাব এদের রচনার ভেতর আছে বলে মনে হয় না। আমার মনে হয় বিভিন্ন রকম বেষ্টনীর মধ্যে এসে মানুষের মনে নানা সময় নানা রকম মুডস খেলা করে।
সে মুডগুলোর প্রভাবে মানুষ কখনো মৃত্যুকেই বধূ বলে সম্বোধন করে। অন্ধকারের ভেতরই মায়ের চোখের ভালোবাসা খুঁজে পায়, অপচয়ের হতাশার ভিতরই বিনার তার বাঁধবার ভরসা রাখে। যে জিনিস তাকে প্রাণবন্ত করে তোলে অপরের চোখে হয়তো তা নিতান্তই নগণ্য, তবু তাতেই তার প্রাণে সুরের আগুন লাগে, সে আগুন সবখানে ছেয়ে যায়। মুডের প্রক্রিয়ায় রচনার ভেতর এই যে সুরের আগুন জ্বলে ওঠে, তাতে সিরিনিটি অনেক সময় থাকে না, কিন্তু তাই বলেই তা সুন্দর ও স্থায়ী হয়ে উঠতে পারবে না কেন তা বুঝতে পারছি না। সকল বৈচিত্র্যের মতো সুর বৈচিত্র্যও আছে সৃষ্টির ভেতর। কোনো একটা বিশেষ ছন্দ বা সুর অন্য সমস্ত সুর বা ছন্দের চেয়ে বেশি করে স্থায়ী স্থান কি করে দাবি করতে পারে? আকাশের নীল রং, পৃথিবীর সবুজ রং, আলোর শ্বেত রং কিংবা অন্ধকারের কালো রং, সমস্ত রঙগুলোরই একটা আলাদা বৈশিষ্ট্য ও আকর্ষণ আছে। একটাকে অন্যটার চেয়ে বেশি সুন্দর ও সুচির বলা চলে বলে মনে হচ্ছে না। এই অন্ধকার, এই আলো, আকাশের নীল, পৃথিবীর শ্যামলিমা, এ সবই তো সুচির সুন্দর। সৌন্দর্য চিরত্বের বিচার তাই একটু অন্য ধরনের বলে মনে হয়। ঘুড়ির কাগজের সবুজ, নীল, সাদা বা কালো রং যখন পৃথিবী, আকাশ, প্রভাত বা রাত্রির বর্ণের সৌন্দর্য ও স্থায়িত্বের দাবি করে বসে, তখন আর কোনো প্রসঙ্গের প্রয়োজন থাকে না। আমার তাই মনে হয় রচনার ভেতর যদি সত্যিকার সৃষ্টির মর্যাদা থাকে, তাহলে তা ভেতরকার বিশিষ্ট সুরের প্রশ্নটি হয়তো অবহেলাও করা যেতে পারে। শান্তি বা সিরিনিটি সুরে কবিতা বেঁধেও সত্যিকার সৃষ্টির প্রেরণার অভাব থাকলে হয়তো তাও নিষ্ফল হয়ে যায়। বিথোভেনের কোনো কোনো সিম্ফনি বা সোনাটার ভেতর অশান্তি আছে, আগুন ছড়িয়ে পড়ছে, কিন্তু আজও তা টিকে আছে, চিরকালই থাকবে টিকে। তাতে সত্যিকারের সৃষ্টির প্রেরণা ও মর্যাদা ছিল বলে আমার যা মনে হয়েছে তাই আপনাকে জানিয়েছি। আপনার অন্তর্লোকের আলোপাতে আমার ত্রুটি অক্ষমতা মার্জিত করে নেবেন আশা করি। আপনার কুশল প্রার্থনীয়। আপনি আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। প্রণত শ্রী জীবনানন্দ। এটা থেকেই বোঝা যায়, আমি আর চিঠিগুলোর ব্যাখ্যায় যাচ্ছি না কারণ সময় কম, আরও বেশ কিছু চিঠি পড়ার আছে, কিন্তু এখান থেকে এটুকুই বলার যে তার মতো অত্যন্ত এক প্রকার একাকী মানুষ এবং নির্বিবাদী মানুষ, মানে তিনি তার রবীন্দ্রনাথের ছোট্ট 2 লাইনের চিঠিতে তিনি কতটা আহত হয়েছেন, অথচ এরকম ততদিনে তো রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়ে গেছেন, বিশ্বকবি খেতাবও প্রাপ্ত হয়েছেন। তাই এই রকম একজন মহামান্য ব্যক্তি, আমরা যাদেরকে বার্ড বলি ইংরেজি ভাষায়, সেই বার্ডের কথাতে আহত হয়েও মানে তার নিজের আত্মসম্মান বজায় রেখে কিভাবে সেই চিঠির উত্তর তিনি দিয়েছেন, মানে এর চেয়ে বড় নিদর্শন বোধহয় খুব কমই পাওয়া যায়। যাই হোক, এরপরে অবশ্য রবীন্দ্রনাথের থেকে আর কোনো এর উত্তর তিনি পাননি। তখন তিনি হ্যাঁ হতে পারে, কিন্তু সেটা আমি ঠিক জানা নেই পাঠিয়েছিলেন কিনা, কিন্তু যাই হোক, এরপরে আর এটার কোনো কন্টিনিউয়েশন পাওয়া যায় না। এরপরে তিনি বইটি ঝরাপালক বইটি তিনি পাঠান তৎকালীন তরুণ সাহিত্য সমালোচক এবং ক্ষুরধার সাহিত্য সমালোচক ধূর্জ্যোতিপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে। এবং ধূর্জ্যোতিপ্রসাদ তখন চিঠিতে লিখছেন, জীবানন্দবাবু, আপনার প্রেরিত পুস্তকখানা যথাসময়ে এসে পৌঁছেছে। বাড়ি বদল করেছি বলে বড় গোলমালে ছিলাম। ঝরাপালক উঠতে উঠতে আমার গায়ে কি করে এলো ভেবে পাই না, তবু আমি সেটিকে শ্রদ্ধা সহকারে গ্রহণ করেছি। বইখানি আসামাত্রই পড়ে ফেলেছি। আমার মতগুলি এখনো তৈরি হয়নি, অবশ্য তৈরি হলেই যে তাদের কোনো মূল্য থাকবে বলি না। যাই হোক, সময় পেলেই আপনার পুস্তিকা সম্বন্ধে কিছু মতামত জানাবো, সার্টিফিকেট হিসেবে নয়, শুধু আপনার পত্রোত্তরের আশায়।
আপনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইতি বিনীত গুরুজটি। বুঝতেই পারছেন চিঠিটি এক প্রকার পাশ কাটিয়েই উত্তর দেওয়া, এবং চিঠিটির কথা এবং ভাষা সেটিও জীবনানন্দের মতো সংবেদনশীল মানুষকে, এবং যেখানে জীবানন্দ বলে আবার উদ্দেশ্য করা হয়েছে, তো সেগুলোর উত্তরে উনি কি লিখছেন দেখুন। উত্তরে জীবনানন্দ লিখছেন, ধৈর্যটি বাবু উড়তে উড়তে গায়ে এসে লাগলো। নিশ্চয়ই চোখ বুজেছিলেন, কিংবা চোখ বুজে আসছিল। এহেন সময় পালকের আক্রমণ। আমার মনে হচ্ছিল ঝরা পালকের কলকা ফুঁয়ে আপনার ঘুম জমবে ভালো। কিন্তু জানতে পারছি পালকের অত্যাচারে নিদ্রার ব্যাঘাত হয়েছে। কিন্তু তবু চোখে ঘুমের ঘোর ছিল, তাই আমাকে জীবানন্দ বাবু বলে সম্ভাষণ করেছেন। আমি কিন্তু জীবানন্দ বাবু নই, জীবনানন্দ বাবু, বুঝলেন? ইতি বিনীত জীবনানন্দ। বেশ, এরপরে আমরা একেবারে চলে আসি যে এখানে অবশ্য আরেকটা সামান্য একটা তথ্য বলা প্রয়োজন। আপনারা সকলেই হয়তো অবহিত, এই যে ছড়া পালক বইটি যে উৎসর্গ, সেটি খুব লক্ষণীয়। উৎসর্গে একটাই শব্দ লেখা আছে, কল্যাণী আশুকে। এবং জীবনানন্দ বিষয়ক গবেষকরা মনে করেন এই কল্যাণী আশু হচ্ছেন জীবনানন্দের যে খুড়তুতো বোন, তার কাকা অতুলানন্দের কন্যা শোভনা দাস, বেবি। এবং প্রসঙ্গত বলা যায় শোভনা দাস তখন আসামে বসবাস করছেন। সেই বেবিকেও তিনি এই ছড়াপালক বইটির একটি কপি পাঠিয়েছিলেন। যাই হোক, এবারে আমরা দেখি যে এটা মোটামুটি 1927-এ এই বইটি প্রকাশিত হওয়ার পরে 1928 সালে জীবনানন্দের জীবনে একটি অত্যন্ত ক্লিষ্ট অধ্যায় শুরু হয়। কেন না, তার সিটি কলেজে চাকরিটি চলে যায়। এবং সেটা কেন, কি বৃত্তান্ত, সেটা এখানে বলতে গেলে আরও সময় চলে যাবে। সেটার মধ্যে না গিয়েই যেটা একটু আগে এগিয়ে যাই, তো সেই চাকরিটি চলে যাওয়ার পরে তিনি বরিশালে ফিরে গিয়ে বছর ঘুরে গেলেও চাকরি জোগাড় হয় না। এবং এই বেকারত্ব এবং প্রথম বইয়ের এক প্রকার প্রায় মুখ থুবড়ে পড়াই বলা যায়, এবং বহু ধরনের বিদ্রূপ, কটাক্ষ, এগুলোর পরে এই যে একটা কঠিন জীবন সংগ্রাম এবং একটি ক্ষতবিক্ষত সময়ের মধ্যে দিয়ে তিনি গেলেন, সেটার দলিল হিসেবে যে কবিতাটি উঠে আসে সেটির নাম হচ্ছে বোধ। এই বোধ কবিতা প্রকাশিত হওয়ার পরে শুরু হয় আরও তুমুল বিতর্ক, এবং তার কবিতা লেখা সমস্ত কিছুকেই পড়তে হয় তুমুল বিদ্রূপ এবং রীতিমতো শ্লেষাত্মক আক্রমণের মুখে। সেই সময় যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যিনি তদানীন্তন নামকরা কবি, তিনি এই কবিতাটিকে পাগলের প্রলাপ বলে উল্লেখ করেন, এবং কবিতাটির প্রতিটি স্তবক ধরে ধরে সেগুলিকে যার পর নাই, মানে একেবারে তুলোধনা শুধু নয়, মানে ব্যক্তিগত আক্রমণেও চলে যায় বিষয়টি। তার সামান্য কিছুটা অংশ, একদম প্রথম স্ট্যান্সা যেখানে শুরু হচ্ছে সেইটুকুনি বলছি। আলো অন্ধকারে যায় মাথার ভিতরে, স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। এইটুকুনি অংশ তুলে ধরে যতীন্দ্রনাথ লিখছেন, যা কবিচিত্তে স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, সেটি কি তা জানবার জন্য মন উন্মুখ হয়েছিল। যে বোধ কবির মাথায় ও হৃদয়ে আছে, তা পাঠকের মাথায় ও হৃদয়ে সঞ্চারিত করাই অবশ্য কবির উদ্দেশ্য, এবং তাইতেই কবিতাটির সার্থকতা। এই মনে করে আমি অবহিত হয়েছিলাম। বহুবার একা একা পড়ে কবির এই বোধ আমার বোধগম্য হলো না। ইহা লজ্জার কথা হলেও সত্য কথা। সুতরাং আমাদের নিকট এ কবিতা সমগ্রভাবে অর্থহীন বলে নিরর্থক।
যদিও এর প্রত্যেক কথা সহজ, সরল, অনাড়ম্বর, এর ভাষা কবিতার ভাব বোঝবার পথে অন্তরায়। এরকম হবার তিনটি কারণ হতে পারে। এক, কবি কি বলছেন তা নিজেই সম্যক জানেন না, অর্থাৎ তিনি সিনসিয়ার নন। দুই, কবি যা বলতে চান তা প্রকাশ করার ক্ষমতা তার মোটেই নেই, অর্থাৎ তিনি কবি নন। আর তিন, পাঠকের বোঝবার মতো শক্তি নেই। পরে যতীন্দ্রনাথ আরও অন্যান্য স্তবকগুলি তুলে ধরে বলছেন, বোধ বস্তুটি স্পষ্টতর না হয়ে ক্রমেই এমন ধোঁয়াটে হয়ে এসেছে যে কবিকেই মাঝে মাঝে মনে করে নিতে হচ্ছে স্বপ্ন নয়, প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে। এমনি করে ভাব খোলাটে হতে হতে বোধ যখন একেবারে অবোধ হয়ে উঠল, তখন ভাষার প্রকৃত প্রলাপে পরিণত হয়েছে। যাই হোক, এরকমভাবেই বহু আরও তিনি শ্লেষাত্মক আক্রমণ করে গেছেন। এই প্রসঙ্গে যেটা বলছিলাম, একেবারে ব্যক্তিগত আক্রমণের জায়গায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি শনিবারের চিঠি পত্রিকা সম্পাদক সজনীকান্ত দাস তিনি সেই প্রসঙ্গে আরও কিছু কথা লিখছেন। তিনি বলছেন, বাংলার জনগণ খবর রাখেন কিনা বলিতে পারি না, সম্প্রতি কিছুকাল হইতে পূর্ববঙ্গ সাহিত্য নামক এক নতুন সুবৃহৎ এবং সম্পূর্ণ সাহিত্য গড়িয়া উঠিয়াছে। এই প্রসঙ্গে তিনি তার কবিতার লাইন উল্লেখ করে করে বলছেন, এই নব সাহিত্যের হুইটম্যান শ্রী জীবনানন্দ, ব্র্যাকেটে বলছেন জীবানন্দ নয়, জীবনানন্দ দাশের কিছু বাণী আমাদের মর্মস্পর্শ করিয়াছে। এই সকল বাণীর প্রচার আবশ্যক। দেখিবে সে মানুষের মুখ, দেখিবে সে মানুষীর মুখ, দেখিবে সে শিশুদের মুখ, চোখে কালশিরার অসুখ, কানে যেই বধিরতা আছে, যেই কুঁজ গলগণ্ড মাংসে ফলিয়াছে, নষ্ট শশা পচা চাল কুমড়ার ছাঁচে যেসব হৃদয় ফলিয়াছে, সেই সব। কবির হৃদয়ের মাংসে যে কুঁজ গলগণ্ড ফলিয়াছে, তাহা স্বীকার করা বাণী বই কি। কবিতাটির নামকরণে বোধহয় কিছুটা ভুল আছে, বোধ না হইয়া কবিতাটির নাম বোধ হইবে। এই রকম ধরনের ক্রমাগত এই বিদ্রুপ, এই সমালোচনা, এই পেতে পেতে স্বভাবতই একজন মানুষের যে আত্মসংশয় বা একজন তৈরি হবে, এটাই স্বাভাবিক। এবং সেটারই একটি নিদর্শন পাওয়া যাচ্ছে অচিন্ত কুমারকে লেখা জীবনানন্দের একটি চিঠিতে। তিনি লিখছেন, প্রিয় বরেশু, স্পষ্ট হদিশ পাচ্ছি আমার এই টিমটিমে কবি জীবনটি দপ করেই নিভে যাবে। যাজ্ঞে আফসোস কিসের, আপনাদের নব নব সৃষ্টির রোশনায়ের ভেতর আলো খুঁজে পাবো তো? আপনাদের সঙ্গে সঙ্গে চলবার আনন্দ থেকে বঞ্চিত হব না তো? সেই তো সমস্ত। আমার হাতে যে বাঁশি ভেঙে যাচ্ছে, গেছে, বন্ধুর মুখে তা অনাহত বেজে চলেছে। আমার মেহেরাবে বাতি নিভে গেলে বন্ধুর অনির্বাণ প্রদীপে পথ দেখে চললুম। এর চেয়ে তৃপ্তির জিনিস আর কি থাকতে পারে? চারিদিকে বেদরদির ভিড়। আমরা যে কটি সমনা ধর্মা আছি, একটা নিরেট অছেদ্য মিলন সূত্র দিয়ে আমাদের গ্রথিত করে রাখতে চাই। আমাদের তেমন পয়সা কড়ি নেই বলে জীবনে ক্রিচার কমফর্টস জিনিসটি হয়তো চিরদিনই আমাদের এড়িয়ে যাবে, কিন্তু একসঙ্গে চলার আনন্দ থেকে আমরা যেন বঞ্চিত না হই। সে পথ যতই বর্ণমলিন, আদব ক্লিষ্ট, ব্যথাহত হোক না কেন। ইতি আপনার শ্রী জীবনানন্দ দাশগুপ্ত বলে সই করছেন। তো যাই হোক, এই সবের পরে এই সময়, এই রকম যে বিপন্ন সময়, এই সময় বুদ্ধদেব বসু জীবনানন্দের ভীষণভাবে পাশে এসে দাঁড়ান এবং তাকে আশ্বাস দেন যে যা কিছুই সমালোচনা যাই হোক না কেন, প্রগতিতে তার লেখা সবসময় ছাপা হতে থাকবে। এবং প্রকৃতই এরপরেও অসংখ্য কবিতা, মানে চাকরি খোঁজার পাশাপাশি তিনি যাবতীয় কবিতা লিখে যাচ্ছেন, সেসবই নিয়মিত প্রগতিতে প্রকাশিত হতে থাকে। এবং কিন্তু তার উপরে আরও কথা ওঠে
আমি একেবারেই অনেকটাই সময় আপনাদের নিয়ে ফেলেছি। আমি আর খুব কয়েক মিনিটের মধ্যেই শেষ করব, কারণ একদম শেষের যে অংশটি সেটি অনেক বড়, সেটা আমি আর পড়ব না, আমি মুখে বলে দিচ্ছি। এই প্রসঙ্গে যে কালি কলমে তার লেখা প্রথমে বেরিয়েছিল, সেই কালি কলম থেকেও মানে তার লেখার প্রচুর সমালোচনা তখন হয়, সেগুলো আমি আর পড়ছি না। এবং বুদ্ধদেব বসু শেষমেশ, এটা ততদিনে 1929 সাল, তখন তিনি বাংলা কবিতার ভবিষ্যৎ এই রকম একটি প্রবন্ধে তিনি দুটি কাল্পনিক চরিত্র গঠন করে জীবনানন্দকে তিনি কেন জীবনানন্দ তদানীন্তন সমস্ত সাহিত্যের থেকে আলাদা, তার কবিতায় এই যে যেটা কৌশিকবাবুও বললেন যে পেঁচা, মেঠো ইঁদুর বা নষ্ট শশা, পচা চাল কুমড়ো বা ফসলের স্তন বা এই যে সাদা হিম স্তন, এই যে সমস্ত শব্দবন্ধ, এই যে সমস্ত কথার প্রয়োগ অবলীলায় তার লেখায় উঠে আসছে, এবং যেটা তদানীন্তন মানে স্বীকৃত যে সাহিত্য সমাজ, সেখানে এগুলোর ছিছিক্কার বা তার গ্রহণযোগ্যতা একেবারেই নেই, বা অনেকের কাছেই তা একেবারেই হাস্যকর। সেই সমস্তগুলো কেন আমাদের যে বাংলা কবিতায় সংস্কৃত ভাষার প্রভাব, এই যে সংস্কৃতিজমের প্রভাব যে একেবারে বাংলা কবিতাকে ছেয়ে রেখেছে, এবং সেই সমস্ত কিছু থেকে দূরে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ যে প্রকৃতই বিশুদ্ধ বাংলা ভাষায় কবিতা লিখছেন, এবং তার চাইতে যে শব্দটা তিনি ব্যবহার করছেন, চেস্ট অ্যান্ড পিওরেস্ট ফর্ম অফ বেঙ্গলি, এই যে বিশুদ্ধ বাংলা ছাড়া জীবনানন্দ আর কোনো কিছুতেই লেখেননি, এখানেই জীবনানন্দের অনন্যতা, এবং এখানেই তিনি জীবনের যা কিছুই হারান, যতটাই হেরে যান, সমস্ত হেরে গিয়েও জীবনানন্দ এখানেই জিতে গেছেন, কারণ তিনি বাংলার প্রতিটা ঘরে ঘরে কবিতাকে বিশুদ্ধ বাংলাতেই পৌঁছে দিয়েছেন, এবং প্রতিটি পাঠকের মনেই বা প্রতিটি পাঠকই তার লেখা পড়ে জীবন বোধ বা আত্মচেতনার প্রকৃতই অন্য স্তরে উন্নীত হয়েছে।